হ্যালো সিভিল ইঞ্জিনিয়ারিং লার্নার্স, আই ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকে আমরা নেক্সট যে আরসিসি ক্লাসটা আছে সেটা হচ্ছে এল বিম এবং টি বিম, সেই ক্লাসটা পড়ব। আচ্ছা, প্রথমেই বলে দিই, টুডে উইল ডিসকাস অনলি দ্য ইন্ট্রোডাকশন পার্ট অফ দ্য এল বিম অ্যান্ড টি বিম, অ্যান্ড দ্যাট ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ ইন দ্য ইন্টারভিউস। কারণ কি, এখানে আমরা কোনো রকম নিউমেরিক্যাল কোশ্চেন্সের ইন ডেপথে যাচ্ছি না, বা এমন কোনো এমসিকিউ পার্টের দিকে যাব না যেগুলো রিটেন পরীক্ষায় আসে। ইন্ট্রোডাকশান পার্টগুলোতেই জেনারেলি কনসেপ্ট থাকে। যেমন কীরকম ইন্ট্রোডাকশান পার্ট হতে পারে, এল বিম টি বিম কাকে বলে, কিভাবে কনস্ট্রাক্ট করলে তুমি একটা বিমকে এল বিম হিসাবে কনস্ট্রাক্ট করতে পারবে, কিভাবে কনস্ট্রাক্ট করলে তুমি একটা বিমকে রেক্ট্যাঙ্গুলার বিম হিসাবে কনস্ট্রাক্ট করতে পারবে। এটা এল বিম বা টি বিম করলে আমাদের কি কোনো ক্ষতি হচ্ছে, বা আমাদের কি এক্সট্রা কোনো পয়সা লাগছে, কোনো ইকোনমিক্যাল হচ্ছে, এফিসিয়েন্ট হচ্ছে কি না। এল বিম টি বিমের কিছু ফর্মুলাস আছে। যেমন সে ফর এক্সাম্পল একটা যদি দিয়ে আমি তোমাদের বলি, এখন বুঝতে পারবে না, বা যারা জানো তারা বুঝবে, বাট আমার মনে হয় আমি এভাবেই পড়াচ্ছি যে তোমরা কিছু জানো না, জাস্ট একটা জেনে নাও। দেয়ার ইজ এ ফর্মুলা, একটা ফর্মুলা আছে এরকম, বি এফেক্টিভ ইজ ইকুয়াল টু এল জিরো ডিভাইডেড বাই এল জিরো বাই বি প্লাস 4 প্লাস বিডাব্লিউ। এই জিনিসটা তোমার কেমন লাগছে দেখে নাও। এই যদি একটা রেক্ট্যাঙ্গুলার টি বিম হয়, এটা টি বিমের জন্য আমি বলছি, এই একটা রেক্ট্যাঙ্গুলার টি বিম আছে, এই রেক্ট্যাঙ্গুলার টি বিমের এইটাকে বলে হচ্ছে ডিএফ, ডেপথ অফ দ্য ফ্লেঞ্চ, এটাকে বলে হচ্ছে বিডাব্লিউ। আর এই যে জিনিসটা থাকে এইটা হচ্ছে টোটাল বি হয়, আর তার মধ্যে কিছু একটা পোর্শন আছে যেটাকে আমরা বি এফেক্টিভ ধরে নিই, বিএফ। এবং এল জিরো আছে, যেটা আমি এখানে দেখাতে পারবো না, এটা হচ্ছে লেন্থ, মানে এটা তো ক্রস সেকশন দেখাচ্ছে, এল জিরোটা হচ্ছে লেন্থ বরাবর, মানে দুটো টি বিমের মাঝখানে যে ডিস্টেন্সটা সেটাকে বলে এল জিরো। সব বলবো। তাহলে এখানে আমার কি বক্তব্য আছে, সবার প্রথমে যে বক্তব্যটা পরীক্ষা ইন্টারভিউতে তোমাকে কোশ্চেন করতে পারে, বলতে পারে এই বিএফ এর ফর্মুলাটা লেখো, বা এফেক্টিভ ফ্লেঞ্জ উইথের ফর্মুলাটা লেখো। এটা কি এফেক্টিভ ফ্লেঞ্জ উইথ, এফেক্টিভ ফ্লেঞ্জ উইথ। যেই তুমি ফর্মুলাটা লিখতে পারলে, যদি লিখতে না পারো তাহলে তো ওখানেই শেষ। যদি লিখতে পারো, আমি ধরে নিচ্ছি 90% স্টুডেন্টকে লিখতে পারবে, তখন তোমাকে বলবে যে এইখানে আমরা বি এর জায়গাতে, মানে ডেপথ অফ দ্য ফ্লেঞ্জ না নিয়ে এফেক্টিভ ফ্লেঞ্জ উইথ কেন নিচ্ছি, ওয়াই এফেক্টিভ। বিটা নিলে কি ক্ষতি হতো, এই কোশ্চেনটা তুমি খালি বই পড়ে জানতে পারবে না, বা খালি নোটস পড়লে বুঝতে পারবে না, তার জন্য টিচার দরকার আছে। কনসেপ্ট এটা। সেকেন্ড কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, আমরা তো বিমের সবখানে এল এফেক্টিভ নিয়ে কাজ করি, এফেক্টিভ লেন্থ, তাহলে এখানে এফেক্টিভ লেন্থের জায়গায় এল জিরো কেন আসলো। এল জিরো ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু জিরো মোমেন্ট। যেমন ধরো যদি এরকম একটা বিম থাকে, এখানে ধরো আছে, এখানে ধরো আছে, এখানে ধরো আছে, এরকমভাবে আছে অনেকগুলো। তাহলে যদি আমি বেন্ডিং মোমেন্ট শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকাই, তাহলে বিএমডি আঁকাই, তাহলে এরকম হয়, তো এখানে এসে জিরো হয়। তাহলে এই যে জিরো মোমেন্ট, এই যে দুটো ডিস্টেন্সের ভিতরে যেটা, সেটাকে এল নট বলছে। তা আমার বক্তব্য হচ্ছে এল এফেক্টিভ না নিয়ে এখানে কেন এল জিরো না হলো। দিস আর দ্য টু থ্রি কোশ্চেন্স হুইচ উইল বি ডিসকাসিং ইন দিস ক্লাস, অ্যান্ড দিস ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ইন্টারভিউ। অবভিয়াসলি এখান থেকে হয়তো অতটা এমসিকিউ টাইপের কোশ্চেন্সের জন্য এই ক্লাসটা ইম্পর্টেন্ট না, আর পিএসসি যেই সামনে আছে ইন্টারভিউর জন্য কিন্তু এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। সো আমরা এই ক্লাসে এই কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব। সবার ফার্স্টে হচ্ছে এল বিম বা টি বিম কী জিনিস। কিছুই না, কোনো একটা বিম যেটা আমরা এভাবে রেক্ট্যাঙ্গুলার বিম হিসেবে ডিজাইন করে থাকি, এই যে বিমটা, এটা রেক্ট্যাঙ্গুলার বিম। এই বিমের যদি শেপটাকে টি শেপের আকারে করা যায় ডিজাইন, তাহলে এটা হয়ে গেল টি বিম। আর যদি বিমটাকে আমরা এল শেপের আকারে ডিজাইন করে থাকি, তাহলে সেটা হলো এল বিম। এই হলো টি বিম আর এল বিম। এবার দ্বিতীয় নম্বর কোশ্চেন হলো, এল বিম এবং টি বিম করলে আমাদের কী সুবিধা হচ্ছে, হোয়াই শুড উই গো ফর টি বিম অ্যান্ড এল বিম ইনস্টিড অফ রেক্ট্যাঙ্গুলার বিম। জিনিসটা দেখতে সোজা,
বানাতেও সুবিধা হবে, ডিজাইন করতেও সুবিধা। এল বিম টি বিমের আলাদাই কনসেপ্ট, আলাদাই ফর্মুলা। সো ওয়াই উই আর গোয়িং ফর দিস ফ্রম দিস। আমরা এখান থেকে এদিকে কেন আসছি? এখান থেকে এদিকে আসার পিছনে তুমি মনে রাখবে দুটো লাভ হয়, একটা হচ্ছে এফিসিয়েন্টও হয়, আবার একটা ইকোনমিক্যালও হয়। কি বললাম? দুটোই আমাদের প্রুফ করতে হবে। কি? ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে 1 নম্বর, যে রেক্ট্যাঙ্গুলার সেকশনটা যেটা আমরা করলাম সেটা ইকোনমিক্যাল হয়ে যায়। এবং 2 নম্বর সুবিধা হয় হচ্ছে এফিশিয়েন্ট। মানে একটা বেনিফিট না, দুটোই বেনিফিট হয়। কিভাবে হয় সেটা দেখো, পরীক্ষায় কিন্তু ইন্টারভিউতে এটা জিজ্ঞেস করতে পারে যে কেন আমরা এল বিম অ্যান্ড টি বিমের দিকে যাচ্ছি ইনস্টিটিউট অফ রেক্ট্যাঙ্গুলার বিম। তাহলে দেখো, ভালো করে বুঝবে। হ্যাঁ, 3টা ছবি আঁকাবো, পাশাপাশি তোমরাও যদি নোটস বানাও তাহলে ওরকমভাবেই বানাবে। সবার প্রথমে আমি একটা রেক্ট্যাঙ্গুলার বিম আঁকালাম, এই যার নিউট্রাল অ্যাক্সিস এটা আছে, রেক্ট্যাঙ্গুলার বিম। তার পাশে আমি একটা বিম আঁকাচ্ছি, সেম রেক্ট্যাঙ্গুলার বিমই হবে কিন্তু একটু আলাদা। প্রথমে রেক্ট্যাঙ্গুলার বিমটা আঁকাই। মানে এই বিম আর এই বিমটা সেম, ক্রস সেকশন এরিয়া এভরিথিং ইজ সেম। এবার আমি কি করছি, যেহেতু নিউট্রাল অ্যাক্সিসের নিচে, কি বললাম, অ্যাজ দ্য কংক্রিট বিলো নিউট্রাল অ্যাক্সিস ডাজ নট কন্ট্রিবিউট টু এনি মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। নিউট্রাল অ্যাক্সিসের নিচের যে কংক্রিটটা আছে সেটা কি কোনো মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বা কোথাও কন্ট্রিবিউট করে না। অতএব কংক্রিটটা আমি রাখি না রাখি আমার ব্যাপার রাখি। সো আমি এই জায়গাটাতে কি করছি, এই জায়গাটা এলিমিনেট করে দিয়ে এরকম করে দিলাম। বুঝতে পারলে? দেখো তো এটা করতে পারি কিনা। মানে এই বিমটার জাস্ট এইটুকু পোর্শনটাকে আমি বাদ দিয়ে দিলাম, কারণ কি নিচের কংক্রিটের তো আমার কোনো লাভ নেই, আননেসেসারি কংক্রিট। সো এখানে এটা ছিল হচ্ছে রেনফোর্সমেন্ট, সেম রেনফোর্সমেন্ট এখানেও থাকবে, জাস্ট নিচের পোর্শনটাকে বাদ দিয়ে দিয়েছি। এইটা বাদ দিয়ে আমি সেকশনটাকে কি করলাম, ইকোনমিক্যাল। বুঝতে পারলা কীভাবে ইকোনমিক্যাল হলো? এভাবে বলবে, স্যার অ্যাজ দ্য concrete below the neutral axis does not contribute to any moment of resistance to the structure, so we can eliminate the excess concrete whatever below the neutral axis, উপরেরটা না, below the neutral axis. So if we neglect some portion of the concrete, even 0.00001, so that is going to be economical. মানে যেটা আমরা রেক্ট্যাঙ্গুলারের জন্য করতাম, এক্সট্রা কংক্রিট দাম, সেটাকে আমি বাদ দিয়ে ইকোনমিক্যাল করতে পারছি। সো এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে আমার এখানে যদি আমি এরিয়াটা ধরে নিই A1, এর এরিয়াটা হচ্ছে A2, যেহেতু 2 নম্বর পিকচার, A1 ইজ গ্রেটার দেন A2, হুইচ মেক্স ইট ইকোনমিক্যাল। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এইটা এবং এইটার বাকি জিনিস, যেমন লিভার আর্ম 1 ইকুয়ালস টু লিভার আর্ম 2, মানে লিভার আর্মের কোনো চেঞ্জ নেই, অ্যান্ড এরও মোমেন্ট অফ রেজিস্ট্যান্স 1 ইকুয়ালস টু মোমেন্ট অফ রেজিস্ট্যান্স 2। মোমেন্ট অফ রেজিস্ট্যান্সেরও এর কোনো চেঞ্জ নেই, মানে এরও যা মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, এরও যা মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। কারণ কি, আমরা কম্প্রেশন সাইডের কংক্রিটটাকে চেঞ্জ করিনি। উই আর নট চেঞ্জিং দ্য কম্প্রেশন সাইড কংক্রিট অ্যান্ড অলসো দ্য রেনফোর্সমেন্ট। রেনফোর্সমেন্ট যা ছিল তাই আছে, কংক্রিটে কম্প্রেশনে কংক্রিট যা আছে, যা ছিল তাই আছে। নাও দ্য থার্ড পিকচার, আমরা এই যে কংক্রিটটা আছে, এই কংক্রিটটাকে তো এরকম করতে পারি, উপরের দিকে বাড়িয়ে দিলাম, কংক্রিটের এরিয়াটাকে সেম রাখলাম। কি করলাম বলো তো, এটাকে মোটা করে দিলাম, মানে যেটা এখানে বি ছিল সেই বিটাকে বাড়িয়ে দিলাম, বিএফ করে দিলাম, এবং এর ডেপথটাকে ছোট করে দিলাম। মানে এরিয়া এগেইন দিস অ্যান্ড দিস আর সেম। মানে যদি A1 A2 করি তাহলে A2 ইজ ইকুয়াল টু A3 হবে, মানে এরিয়া অফ A2 ইকুয়ালস টু এরিয়া অফ A3। আমি জাস্ট এই পেটটাকে ছোট করে দিলাম এবং এদিকে চওড়া করে দিলাম, মানে ডেপথটাকে কম করে দিয়ে উইথটাকে বাড়িয়ে দিলাম, এরিয়া রিমেন্স সেম। আচ্ছা, কিন্তু তাতে কি হলো, যখনই আমি কংক্রিটটাকে উপর দিয়ে করে দিলাম, এটা সেম আছে,
রেনফোর্সমেন্ট, লিভার আর্ম বেড়ে যাবে। নিউট্রাল অ্যাক্সিস তো এখন আর এখানে থাকবে না, নিউট্রাল অ্যাক্সিস উইল গো আপ। ইন দ্য থার্ড পিকচার নিউট্রাল অ্যাক্সিস উইল গো আপ, এটা হবে তখন নিউট্রাল অ্যাক্সিস 3, এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস 2, আর এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস 1। সো নিউট্রাল অ্যাক্সিস উপরে চলে গেল, নিউট্রাল অ্যাক্সিস যদি উপরে চলে যায় তাহলে লিভার আর্মটা বাড়বে। সো হেয়ার কি হবে, লিভার আর্ম A2 ইজ লেস দেন লিভার আর্ম A3, মানে লিভার আর্ম A3 ইজ মোর দ্যান A2, মানে এটা বেশি, মানে L2 ইজ লেস দেন A3, মানে L3 ইজ মোর, লিভার আর্ম 3, মানে এর দেখো লিভার আর্মটা কত বড়, LA3, হুইচ ইজ গ্রেটার দেন অবভিয়াসলি লিভার আর্ম 2। লিভার আর্ম 2 এর থেকে লিভার আর্ম 3 বড়, তো লিভার আর্ম 2 এর থেকে যদি লিভার আর্ম 3 বড় হয়ে যায় তাহলে মোমেন্ট অফ রেজিস্ট্যান্সও বেড়ে যাবে। সো দিস ইজ এগেইন MR3, মানে MR3 ইজ বড়। তার মানে শুধুমাত্র আমরা এটাকে ইকোনমিক্যাল করলাম না, এটাকে আমরা এফিশিয়েন্টও করে দিলাম। এই দুটোর মাধ্যমে হয়ে যাচ্ছে এফিশিয়েন্ট। কেন এফিশিয়েন্ট হলো, এরিয়া না বাড়িয়ে আমি বেশি মোমেন্ট অফ রেজিস্ট্যান্স পাচ্ছি, মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটাই আমার দরকার, মানে আমার স্ট্রেংথ বেড়ে গেল। মোমেন্ট মানে বাইরে থেকে মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট যেটা, আর মোমেন্ট অফ রেজিস্ট্যান্স মানে হচ্ছে মানে আমার বাইরের এক্সটার্নাল ফোর্সের এগেনস্টে প্রতিরোধ করার ক্ষমতা। সো দ্যাট ইজ দ্য মোমেন্ট অফ রেজিস্ট্যান্স হুইচ ইজ বিন ইনক্রিজিং উইদাউট চেঞ্জিং টু দ্য এরিয়া অফ দ্য কংক্রিট। আমি এরিয়া চেঞ্জ করছি না, কিন্তু এই দুটোর মধ্যে এরিয়া সেম আছে। তার মানে একই সাথে যদি আমি এখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসি, আমি দুটো স্টেপে ভেঙে দেখালাম, বাট ইফ আই গো ডাইরেক্টলি ফ্রম 1 to 3, হোয়াট আর দ্য থিংস দ্যাট ইজ হ্যাপেনিং? ইন ফার্স্ট কেস এরিয়া যেহেতু আমার কমে গেল সেহেতু ইকোনমিক্যাল হলো, এবং সেকেন্ড কেসে দেখা যাচ্ছে লিভার আর্মও বেড়ে যাচ্ছে, অতএব আমার মোমেন্ট অফ রেজিস্ট্যান্সও বেড়ে যাচ্ছে। তাহলে এমন জিনিস আমি কেন স্ট্রাকচারে ইন্ট্রোডিউস করবো না যেখানে আমি খালি ইকোনমিক্যাল না, ইকোনমিক্যালও পাচ্ছি, এফিসিয়েন্সিও বেশি পাচ্ছি। দিস ইজ দ্য রিজন ওয়াই উই শুড গো ফর এল বিম অর টি বিম। একটা টি বিম দিয়ে এক্সাম্পল দিলাম, এল বিমের ক্ষেত্রেও তাই হবে, সেম জিনিস। দেখো এটা বুঝতে পারলে কিনা। এই ছবিটা প্রথমে তোমরা লিখে বারবার প্র্যাকটিস করবে, পরীক্ষায় আসলে এইভাবে যদি তোমরা বানাতে পারো, দ্যাট ইজ গোয়িং টু বি হেল্পফুল ফর ইউ। ঠিক আছে, এবার দেখো কি লিখবে। যদি জিজ্ঞেস করে, কোশ্চেনটা হবে ওয়াই দ্য টি বিম অর এল বিম, মানে হোয়াই উই আর ইউজিং টি বিম অর এল বিম ইনস্টিড অফ রেক্ট্যাঙ্গুলার বিম। তাই আমি বলে স্যার, বাই ইউজিং টি বিম অর এল বিম অর বাই রিপ্লেসিং টি বিম এল বিম উইথ রেক্ট্যাঙ্গুলার বিম, we can simultaneously increase the economy as well as the efficiency. How? First of all, the concrete area is being reduced, মানে যদি আমরা ইউজ করি তাহলে কংক্রিট এরিয়াটা আমরা কম ইউজ করতে পারছি, অ্যান্ড অলসো বাই রিডিউসিং কংক্রিট এরিয়া উই আর গেটিং মোর মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। অদ্ভুত, মানে কংক্রিট এরিয়া বাড়ালে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বাড়ানোর কথা, এখানে আমরা রিডিউস করে বুদ্ধি লাগিয়ে লিভার আর্মটাকে বাড়িয়ে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বেশি পেয়ে যাচ্ছি। So this is the advantage. That is why we should go for rectangular T-beam or L-beam instead of rectangular beam. এটা হলো প্রথম ইন্টারভিউ কোশ্চেন। তারপরটা কি আছে, যে আমরা বানাবো কি করে, মানে হাউ উই ক্যান কনস্ট্রাক্ট টি-বিম। আমরা তো মানে বাড়িতে দেখতে পাচ্ছি, এগুলো তো টি বিম দেখতে পাচ্ছি না, রেক্ট্যাঙ্গুলার বিমই দেখতে পাচ্ছি। তোমার বাড়িতেও দেখতে পারো রেক্ট্যাঙ্গুলার বিম আছে, কিন্তু অ্যাকচুয়ালি টি বিম হিসাবেই কনস্ট্রাক্ট হয়। সেটাও খুব ইজি, এবং ওটা বানানোও খুব ইজি। মানে ধরো এরকম যদি ক্রস সেকশন থাকে, এটা হচ্ছে তোমার স্ল্যাব, স্ল্যাবের নিচে তো বিম থাকবে, এরকম করে তোমার বিম আছে, এখানে একটা বিম থাকবে, তো বড় হবে না, এরকমভাবে আছে, এই হলো বিম। মানে এটা বিম নাম্বার 1, এটা এল বিম হবে, এটা টি বিম, এটা টি বিম, এটা এল বিম, এটা একটা স্ল্যাব, কমপ্লিট স্ল্যাব। এবার কি করা হতো আগে, এই বিমের রেনফোর্সমেন্টটা বাঁধা হতো, খাঁজাটা ধরো এরকম করে আছে, রেনফোর্সমেন্ট এরকম ধরো আছে, এরকম আছে,
খাঁচাটা বাঁধলে, বাঁধার পরে আমরা বিমটা কনস্ট্রাক্ট করে দিতাম। বিমটা কনস্ট্রাক্ট হয়ে গেল, তারপরে স্ল্যাবের খাঁচাটা বাঁধতাম। যাই হোক, স্ল্যাবের খাঁচা বেঁধে তারপরে স্ল্যাবটাকে কনস্ট্রাক্ট করতাম। এখন কি করা হচ্ছে, এখন সেরকম না, আমাকে মনোলিথিক কাস্টিং করতে হবে। কীরকম এই টার্মটা ইউজ করবে? মনোলিথিক মানে একসাথে, মনোলিথিক কাস্টিং, that is casting of beam and slab will be done together, একসাথে করা হচ্ছে। ফার্স্ট অফ অল আমরা রেনফোর্সমেন্টগুলো বেঁধে দিব। নিচে প্রপ দেওয়া আছে, প্রপস তো দিতেই হবে, জানো। এখানে এই যে এখানে ধরো কলাম আছে বা প্রপস যাই থাকুক না কেন, প্রপস দেওয়া আছে। এখানে তোমার প্রপস দেওয়া আছে। প্রত্যেকটা বিমের নিচেই যে কলাম থাকবে তার কোনো মানে নেই। এন বিমগুলোর নিচে জেনারেলি কলাম থাকার কথা, তাহলে এন বিমের নিচে আমার প্রপস দেওয়ার দরকার নেই। বাট বাকি ধরো প্রপস তার দেওয়া আছে, যেরকম প্রপস দেওয়ার কথা দেওয়া আছে, বাঁশের প্রপসগুলো। ফার্স্ট অফ অল প্রপস দিয়ে আটকালাম, তারপরে আমরা খাঁচাটা বাঁধলাম। খাঁচাটা বাঁধার পরে মানে এখানে শাটারিং সব দেওয়া আছে। দেওয়ার পরে আমরা একসাথে বিম এবং স্ল্যাবটাকে কাস্টিং করব। দ্যাট ইজ কল মনোলিথিক কাস্টিং। সো ইউ হ্যাভ টু ডু কাস্টিং অফ বিম অ্যান্ড স্ল্যাব মনোলিথিক্যালি, দেন ইট উইল বিকাম এল বিম অ্যান্ড টি বিম। তাহলে কি হলো? ইফ উই ডু কাস্টিং অফ বিম অ্যান্ড স্ল্যাব monolithically, then it become a T or L beam as the case may be. যে যা কেস হবে সেই কেসে, এন্ড হলে এল বিম হবে, ভাত ভিতরে হলে টি বিম হবে। দেখো বুঝতে পারলে কিনা? বুঝে গেলে? নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এল বিম এবং টি বিম ডিজাইন করার আগে কিছু ফর্মুলাস আমাদের কোডে দেওয়া আছে, সেই কোডটা তোমরা বার করো। IS 456 বার করো। নাও কাম টু পেজ নম্বর 37 অফ IS 456। তো দেখো IS 456 যে 37 পেজ নম্বরটা আছে, সেই পেজ নম্বরে 1 2 3 4 4টা ফর্মুলা দেওয়া আছে। একটা হচ্ছে ফর টি বিম, একটা ফর এল বিম, যেটা হচ্ছে মানে যদি কন্টিনিউয়াস হয়, প্রথম যে দুটো এ আর বি যেটা আছে ফর্মুলা, সেটা হচ্ছে ফর কন্টিনিউয়াস টি বিম অ্যান্ড এল বিম। আর যদি সি যে ফর্মুলাটা আছে, সি দিয়ে যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে ফর আইসোলেটেড টি বিম অ্যান্ড এল বিম। তা আমি সেই সমস্ত ফর্মুলাগুলো নিয়ে এখন আলোচনা করছি, তুমি একটু দেখো, তারপরে কনসেপ্ট আছে। তো দেখো সবার প্রথমে কি, এখানে একটা জিনিস তোমরা জানতে পারলে, একটা আইসোলেটেড হয়, একটা কন্টিনিউয়াস হয়। তো কীরকম কী হয় আমি দেখি, ভালো করে বুঝবে। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু বোঝার আছে। সে ফর এক্সাম্পল আমি তোমাদের এমনি দেখাচ্ছি। ধরো জাস্ট একটা এরকম টি বিম আছে, নর্মাল। একটাই টি বিম আছে, হতেই পারে বিভিন্ন জায়গায় একটা টি বিম থাকতে পারে। কীরকম জায়গা থাকতে পারে? ধরো একটা শেড বানিয়েছো, সেখানে একটাই টি বিম আছে, আর কোনো বিমের দরকার নেই, জাস্ট ওয়ান টি বিম ইজ এনাফ। এমন প্রচুর ক্ষেত্রে যেখানে তোমার অনেক বিশাল বড় স্প্যান নয়, সেখানেও একটা সিঙ্গেল টি বিম দিয়ে কাজ হতে পারে। তো একটা টি বিম আছে, আইসোলেটেড টি বিম বলা হয় এটাকে, ঠিক আছে? তো এই আইসোলেটেড টি বিমের ক্ষেত্রে তুমি কিভাবে কাজ করবে দেখো ভালো করে। এইখানে এই টোটাল জিনিসটাকে বলা হচ্ছে বি। বি মানে হচ্ছে টোটাল উইথ অফ দ্য ফ্ল্যাঞ্জ, কিন্তু আমরা বার করব হচ্ছে এফেক্টিভ উইথ, যেটাকে আমি নাম দিলাম বিএফ। আচ্ছা, এই জায়গাটাকে বলছে ডিএফ, ডেপথ অফ দ্য ফ্ল্যাঞ্জ, আর এটাকে বলছে হচ্ছে বিডাব্লিউ, উইথ অফ দ্য ওয়েব। সিমিলারলি আমি এল বিমটা ড্র করি, যদি এল বিম হয় ধরো সিঙ্গেল এল বিম, তাহলে কি হবে? এই হবে জিনিসটা। সিমিলারলি এটাকেও আমরা কি বলবো? বিডাব্লিউ মানে উইথ অফ দ্য ওয়েব। তোমরা জানো খুব ভালো করে এই পোর্শনটাকে ওয়েব বলে, এটাকে ফ্লেঞ্জ বলে, ঠিক আছে? এই টোটালটাকে আমরা বলছি বি। বি মানে অ্যাকচুয়াল উইথ অফ দ্য ফ্লেঞ্জ, কিন্তু আমাদের লাগবে হচ্ছে এফেক্টিভ উইথ, সেটা হচ্ছে বিএফ, ঠিক আছে? আর এটা হচ্ছে ডেপথ অফ দ্য ফ্লেঞ্জ, ডিএফ। এরকম হচ্ছে ঘটনা।
তাহলে আইসোলেটেডের ক্ষেত্রে কি হয়, আমরা টোটাল খালি আইসোলেটেড কেসই আলোচনা করছি এই মুহূর্তে। উই আর অনলি ডিসকাসিং অ্যাবাউট আইসোলেটেড কেস। তাহলে আইসোলেটেডের ক্ষেত্রে এটা হচ্ছে আইসোলেটেড টি বিম, এটা হচ্ছে আইসোলেটেড এল বিম। উপরে এটা আমি যদি মুছে দিই এখন আপাতত, এটা হচ্ছে আইসোলেটেড টি বিম আর এটা হচ্ছে আইসোলেটেড এল বিম। বুঝতে পারলে? এবার দেখো, আমাদের বার করতে হবে হচ্ছে বি এফেক্টিভ, এফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথ। এটা কি? এফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথ। ফর্মুলাটা কি? এফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথ হচ্ছে দুটোর মধ্যে মিনিমামটা। কি কি দুটো? প্রথমটা দেখো, এল নট যদি টি বিম হয় ডিভাইডেড বাই এল নট বাই বি প্লাস 4 প্লাস বি ডাব্লিউ। বুঝতে কোনো অসুবিধা আছে? অথবা বি, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। মানে বি যদি বি মানে এই দুটোর মধ্যে যদি বিটাই মিনিমাম হয় তাহলে তো বিটাই তুমি নিয়ে নেবে, কিন্তু যদি এই দুটোর মধ্যে এই পোর্শনটা মিনিমাম হয় দেন ইউ উইল টেক দিস ভ্যালু L0 বাই L0 বাই বি। বি মানে হচ্ছে অ্যাকচুয়াল উইথ অফ দ্য ফ্লেঞ্জ প্লাস 4 প্লাস বিডাব্লিউ। বিডাব্লিউ মানে হচ্ছে উইথ অফ দ্য ওয়েভ। তাহলে এটা কি হচ্ছে? L0 মানে হচ্ছে, L0 মানে কি? L0 মানে হচ্ছে, আপাতত মনে রাখো, আমি তোমাকে দেখাবো L0 মানে কি। L0 মানে হচ্ছে দুটো জিরো মোমেন্টের মাঝখানে ডিস্টেন্স, ডিস্টেন্স বিটুইন টু জিরো মোমেন্ট। দুটো জিরো মোমেন্টের মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে এল নট। ঠিক আছে? বিটা কি? হোয়াট ইজ বি? বি মানে তুমি বলবে অ্যাকচুয়াল ফ্ল্যাঞ্জ উইথ, অ্যাকচুয়াল যেটা আছে সেটা অ্যাকচুয়াল ফ্ল্যাঞ্জ উইথ। আর বি ডাব্লিউ হচ্ছে উইথ অফ দ্য ওয়েভ, উইথ অফ ওয়েভ। এই হলো তোমার ফর্মুলা আইসোলেটের ক্ষেত্রে। আইসোলেটেড এল এর ক্ষেত্রে কি হবে? আইসোলেটেড এল এর ক্ষেত্রে তোমার বিএফটা হবে হচ্ছে 0.5 এল নট ডিভাইডেড বাই এল নট বাই বি প্লাস 4 প্লাস বিডাব্লিউ। একই জিনিস, জাস্ট 0.5টা তোমার এখানে এল নটের সাথে যোগ হবে, গুণ হবে। দেখে নাও, দেখো। তাহলে আইসোলেটেডের ফর্মুলাটা বুঝে গেলে? বোঝার তো কিছু নেই, জাস্ট ফর্মুলা। এবার কেন এটা L0 হচ্ছে, কেন বিডাব্লিউ মানে বিএফ নিচ্ছি, সেগুলো আমরা পরে ডিসকাশন করব। দিস ইজ জাস্ট ফর্মুলা। এটা হলো আইসোলেটেডের ক্ষেত্রে। এবার আমরা যেটা করব, অ্যাকচুয়ালি যেটা হয়ে থাকে, কোনো একটা বিল্ডিংয়ে তো আর আইসোলেটেড বিম হবে না, একটা মানে জেনারেলি দেখা যায় যে কন্টিনিউয়াস বিমই হয়ে থাকে। হ্যাঁ, খুব কম ক্ষেত্রে আইসোলেটেড হয় না তা না। একটা ছোট বিল্ডিং, একটা বাড়ি, একটা ঘর, সেক্ষেত্রে তোমার আইসোলেটেড এল বিম হতেই পারে বা আইসোলেটেড বিম হতেই পারে, বাট জেনারেলি দেখা যায় যে কন্টিনিউয়াস বিমই হয়। তার মেনটা হচ্ছে কন্টিনিউয়াস বিম, সেই জন্য দেখবে কন্টিনিউয়াস বিমটাই উপরে দিয়েছে। দেখো এবার কন্টিনিউয়াস বিমের ক্ষেত্রে কী হচ্ছে। কন্টিনিউয়াসটা কীরকম দেখতে হবে তোমাদের বলছি। প্রথমে কন্টিনিউয়াস বিমটা একটা ছবি আঁকাচ্ছি। হ্যাঁ, দেখো কীরকম হয়। ক্রস সেকশানে এই ধরো বিমটা আছে, এই বিমের এই একটা আছে বিম, এই যে আর একটা বিম দেখা যাচ্ছে, এই আর একটা বিম, এখান দিয়ে একটা এল বিম হয়ে শেষ। তাহলে এটা কন্টিনিউয়াস বিম। এবার এই যে বিমের এটা হচ্ছে এল বিম, এটা হলো টি বিম, এগেইন এটা হলো টি বিম, আর এগেইন এটা হলো এল বিম। তাহলে এই যে বিমের এই পোর্শনটা আমি নিচ্ছি, ধরো এই বিমটা, তাহলে কি হতে পারে? আচ্ছা, এইটা এবার আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এই জিনিসগুলো না মুছলে হবে না, বুঝতেই পারছো। এইটা দেখো, এখান থেকে এইটুকু আমি নিলাম B1, এটা কত আছে BW, এটাও BW। আবার এখান থেকে এইটুকু আমি নিলাম B2, এই অবধি এটা কত আছে BW। আর এখান থেকে এইটুকু আমি নিলাম B3, আর এটা হচ্ছে BW। হলো।
তাহলে এইখানকার যদি বিটা ধরা হয় আমার, সে বিটা তো অনেক বড়, এই বিটা ধরো সে ফর এক্সাম্পল এটার হাফ থেকে এটার হাফ অবধি, এইটা হলো টোটাল বি। মানে বুঝতে পারছো, এই এই বিমটাকে যদি আমি বড় করে দেখাই তাহলে এই বিমটা হচ্ছে এরকম দেখাচ্ছে তোমার, এই বিমটাকে এখানে আমি বড় করে দেখালাম, ঠিক আছে? তাহলে এটা হলো তোমার বিডব্লিউ আর এটা হচ্ছে টোটাল তোমার বি, কিন্তু আমাকে এফেক্টিভ উইথ অফ দ্য বিম নিতে হবে। তা আমি প্রথমে কন্টিনিউয়াস টি বিমের ফর্মুলাটা দেখাচ্ছি। কি বললাম? রাইট নাও আই এম শোয়িং ইউ দ্য ফর্মুলা ফর কন্টিনিউয়াস টি বিম। তাহলে প্রথমটা হচ্ছে কন্টিনিউয়াস টি বিম। দেখি কন্টিনিউয়াস টি বিমের কী কেস হয়। ইন কেস অফ কন্টিনিউয়াস টি বিম, BF মানে এফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথ ইজ মিনিমাম অফ 2। কোন কোন দুটোর মিনিমাম? প্রথম কেস হতে পারে যে B1/2 প্লাস BW প্লাস B2/2, এটা একটা হতে পারে, মানে এর হাফ থেকে এর হাফ, এটা একটা হতে পারে। দিস ইজ ওয়ান পসিবিলিটি। বুঝতে পারলে B2 কোনটা B1 কোনটা? এই বিমটা দেখাচ্ছি আমি। তাহলে এই বিমের এই পাশে যে হাফ পোর্শনটা আছে B1/2, মানে B1 তো টোটালটা B1/2 প্লাস BW প্লাস B2/2, এটা একটা হতে পারে। অথবা L0/6 প্লাস BW প্লাস 6 DF। DF মানে ডেপথ অফ দ্য ফ্লেঞ্জ। এই দুটোর মধ্যে যেটা মিনিমাম হবে সেটা কন্টিনিউয়াস টি বিমের BF হবে, এফেক্টিভ ফ্লেঞ্জ উইথ। তার মানে এফেক্টিভ ফ্লেঞ্জ উইথ হতে পারে যে বিটাই হলো কনস্ট্যান্ট, মানে বিটা মানে এখান থেকে এই অবধি দেখো বি ধরা হয়েছে, এই বি মানে B1/2 প্লাস BW প্লাস B2/2 হতে পারে এটা। অথবা এর থেকে কিছু কম হবে। যদি এই ভ্যালুটা স্মলেস্ট হয় তাহলে ওই ছোট ভ্যালুটা নিব, যদি এটা স্মলেস্ট হয় তাহলে বিটাই হয়ে গেল তোমার এফেক্টিভ ফ্লেঞ্জ উইথ। এটা হলো তোমার আইসোলেটেড টি বিম। বুঝে গেলে? এবার আইসোলেটেড এল বিম দেখাই একটা। এই ফর্মুলাটাই কোডে আছে। এই দেখো কোডে তুমি যদি এ নাম্বার ফর্মুলাটা দেখো, এই যে ফর আইসোলেটেড টি বিম BF ইকুয়ালস টু L0/6 প্লাস BW প্লাস 6 DF, এইটা। এবং এখানে আর একটা জিনিস বলেনি যে স্মলেস্ট অফ দিস টু, বাট এটা স্মলেস্ট অফ দিস টুই হয়, ঠিক আছে? মানে এইটা অথবা তোমার যদি মানে এই যে প্রথমে যদি তুমি জিনিসটা পড়ো তাহলে বুঝতে পারবে। তুমি এই যে পেজ নম্বর 36-এ চলে আসো। ইন দ্য অ্যাবসেন্স অফ মোর অ্যাকিউরেট ডিটারমিনেশন দ্য এফেক্টিভ উইথ অফ ফ্ল্যাঞ্জ মে বি টেকেন অ্যাজ ফলোয়িং, বাট ইন নো কেস greater than the breadth of the wave plus the half the sum of the clear distance of adjacent beams on either side. এই যে in no case greater than the breadth of the wave plus half the sum of clear distance B1/2 B2/2, half the sum of the clear distance to the adjacent beams on either side. তার মানে এইটা হবে অবশ্যই, কিন্তু কোনোভাবেই যেন এর থেকে বেশি না হয়। তার মানে এটাই বোঝাচ্ছে যে মিনিমাম অফ দিস টু। বুঝতে পারলে কিনা বলো? মানে কোডে এইভাবে লেখা নেই, আমরা বোঝার সুবিধার্থে মিনিমাম অফ দিস টু করে লিখিয়েছি, কারণ কি কোডে যে ভাষাটা দিয়েছে সে ভাষাটা প্রথমবার পড়লে তোমরা বুঝতে নাও পারতে পারো। তো এভাবেই মনে রাখবে, আইদার এইটা অথবা এইটা, এই দুটোর মধ্যে যেটা মিনিমাম, ব্যাস। এটা হলো কন্টিনিউয়াস টি বিমের জন্য। এবার আমি কন্টিনিউয়াস এল বিম দেখাই একটা। সে ফর এক্সাম্পল এই বিমটাই ধরলাম, এটা একটা এল বিম আছে। তাহলে এল বিমটা কীরকম দেখতে হবে? এই 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 এটা এল বিম, যার এটা BW, এখানে তোমার বি আছে, আর এটা হচ্ছে DF, তাই তো? তাহলে ফর কন্টিনিউয়াস এল বিম কি হয় কেসটা? ফর কন্টিনিউয়াস এল বিম BF মানে এফেক্টিভ ফ্লেঞ্জ উইথ ইজ দ্য মিনিমাম অফ টু। কি কি? ফার্স্ট হচ্ছে BW নিতে হবে প্লাস B3/2, কারণ কি ওর ওই পাশে কোনো বিম নেই। দেখো অ্যাডজাসেন্ট অন টু সাইড বলেছে, বাট ওই পাশে কি বিম আছে? এল বিম মানে তো এন বিম, আর নেই কিন্তু, সেই জন্য ওই পাশটা 0 হয়ে গেল। তো খালি B3/2 মানে এর অ্যাডজাসেন্ট যে ক্লিয়ার স্প্যানটা আছে তার হাফ। ক্লিয়ার স্প্যান মানে তোমরা জানো এখান থেকে এইটুকু হয়।
হয়ে গেল। এটা একটা হতে পারে, অথবা যেটা করে বলেছে L0/12 প্লাস BW প্লাস 3DF, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। কোডের ভ্যালুটা দেখো, L0/12 প্লাস BW প্লাস 3DF। এই হলো তোমার কন্টিনিউয়াস বিমের ঘটনা, মানে টি বিম আর এল বিমের ঘটনা। দেখো বুঝতে পারলে কিনা। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হলো যে কেনই বা আমরা এফেক্টিভ ফ্লেঞ্জ উইথ নিচ্ছি। এফেক্টিভ ফ্লেঞ্জ উইথটা না নিয়ে তো আমরা ডাইরেক্ট বিটাই নিতে পারতাম বা এই ভ্যালুটাই নিতে পারতাম। কন্টিনিউয়াস বিমের ক্ষেত্রে এইটা বি, কন্টিনিউয়াস বিমের ক্ষেত্রে এইটাই হচ্ছে বি, আর আইসোলেটেডের ক্ষেত্রে বি। কেনই বা আমরা এফেক্টিভ ফ্লেঞ্জ উইথটা নিলাম, এটা একটা। এবং সেকেন্ড হচ্ছে এই L0টাই বা কী জিনিস, মানে আমরা তো আগে কোনো দিন L0 পড়িনি। এর আগে যা ক্লাস করেছি বা পরেও যদি তোমরা যারা যারা অলরেডি ক্লাস করে ফেলেছো তোমরা সবাই জানো বিম মানে আমরা এল এফেক্টিভ নিয়ে কাজ করি, এফেক্টিভ উইথ অফ দ্য বিম উইথ, কিন্তু এক্ষেত্রে এফেক্টিভ স্প্যান অফ দ্য বিম, কিন্তু এক্ষেত্রে আমরা L0 কেন নিলাম, আর হোয়াট ইজ দ্য L0, L0 ভ্যালুটাই বা কী। L0টা কোডে দেওয়া আছে, L0 হবে তোমার 0.7 ইন্টু এল এফেক্টিভ ফর কন্টিনিউয়াস বিম, ফর কন্টিনিউয়াস বিম। তার মানে কন্টিনিউয়াস টি হোক এল হোক যাই হোক, কন্টিনিউয়াস বিম হলে 0.7 ইন্টু এল এফেক্টিভ তোমাকে নিতে হবে কোডের ভ্যালু। যদি আইসোলেটেড হয় তাহলে L0 ইজ ইকুয়াল টু এল এফেক্টিভ ফর আইসোলেটেড। বুঝতে পারলে কিনা বলো। এতগুলো জিনিস তোমাকে মনে রাখতে হবে। দেয়ার আর লট অফ ফর্মুলাস। আইসোলেটেড টি বিম, আইসোলেটেড এল বিম, তার মধ্যে আবার দুটো আছে, মিনিমাম অফ দিস টু মনে রাখতে হবে। আচ্ছা, তার মধ্যে কন্টিনিউয়াস টি বিম, কন্টিনিউয়াস এল বিম, তার মধ্যে দুটো আছে, মিনিমাম অফ দিস টু, মানে টোটাল 4টা হয়ে গেল এখানে। তারপরে আবার L0 কী জিনিস, এল এফেক্টিভ কী জিনিস, সমস্ত কিছু জানতে হবে। তারপরেও তোমার জিনিসটা জানা শেষ হলো না। এইটুকু তো সবাই পড়ায় বা সবাই বলে, ইউটিউবে তুমি পেয়ে যাবে। এরপরে যেটা তুমি পাবে সেটা হয়তো তুমি অন্য জায়গায় বা অন্য ক্লাসে পাবে না। কী জিনিস সেটা হলো কেন এই জিনিসগুলো আসলো। দেখো, হ্যাঁ, সবার প্রথমে যেটা আমাকে দেখতে হবে, ফার্স্ট সেটা হলো L0 এর ব্যাপারটা আমরা আগে আলোচনা করব। L0 দেখো, এগেইন আমি একটা বড় বিম আঁকাবো। এই হলো তোমার বিম, আরো বড় করে। হ্যাঁ, এই হলো বিম। তোমার বাড়িরই বিমটা ধরো এরকম আছে। এর বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স ডায়াগ্রাম আমাকে ড্র করতে হবে। I don't need to draw the shear force diagram, but I have to draw the bending moment diagram. ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ। তাহলে আমি এখানে যদি ড্র করি, এইখানে কত হবে 0। এটা কন্টিনিউয়াস বিম, এখানে কত হবে নিচে হবে। এটা কন্টিনিউয়াস বিম, এখানে কত হবে নিচে হবে। এটা এন বিম, এখানে হবে 0। তার মানে বেন্ডিং মোমেন্টটা কী করে হবে, যদি ইউডিএল থাকে, ইউডিএলই থাকবে অবভিয়াসলি। এই 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 এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এগেন এটা পজিটিভ। দেখো বুঝতে পারলে কিনা, ভালো করে বুঝবে কিন্তু। তাহলে এই হলো হচ্ছে কেস। এবার তুমি নিজে চিন্তা ভাবনা করে দেখো, এল এফেক্টিভ মানে কোথা থেকে কত দূর হয়। এল এফেক্টিভ মানে হচ্ছে এখান থেকে এই অবধি হচ্ছে এল এফেক্টিভ, এফেক্টিভ লেন্থ, এটা হচ্ছে এল এফেক্টিভ, মানে এই বিমের মাঝ থেকে এই বিমের মাঝ অবধি। সিমিলারলি এটা একটা এল এফেক্টিভ, এল এফেক্টিভ 2 ধরে নিলাম, এবং এটা এল এফেক্টিভ 3, এল এফেক্টিভ 1, এটা হলো 1 2 3 এল এফেক্টিভ। হয়ে গেল, কোনো ঝামেলা নেই। আচ্ছা, এবার তুমি একটা জিনিস আমাকে চিন্তা করে বলো, যে বিমটা তুমি টি বিম হিসেবে ডিজাইন করছো, এই বিমটার ক্ষেত্রেই ধরছি, সেই বিমটা এই পোর্শনটুকু জায়গার জন্য হগিং বেন্ডিং মোমেন্ট শো করছে। তাহলে এই যে জায়গাটা আছে,
এই জায়গাটার জন্য কি টি বিম হিসাবে যেটা মানে আমরা এফিশিয়েন্ট এবং যেটা আমরা ইকোনমিক্যাল বলছি সেই ইকোনমিক্যালটা কাজ করবে করবে না। কেন? কারণ দেখো এই হলো তোমার টি বিম, এখানে তুমি দিয়েছো রেনফোর্সমেন্ট, উপরে কম্প্রেশন আছে। এই কেসটা এফেক্টিভ হবে অনলি পজিটিভ বা স্যাগিং মোমেন্টের জায়গাতে, কিন্তু হগিং মোমেন্টের জায়গা তো এটা উল্টে যাবে, মানে উল্টানো উচিত কিন্তু অ্যাকচুয়ালি তো উল্টাচ্ছে না। তাহলে হগিং মোমেন্ট যেখানে আছে সেখানে ওই এফিশিয়েন্ট এবং এফেক্টিভ কনসেপ্টটা কাজে লাগছে না। হগিং মোমেন্ট উল্টো তো, হগিং মোমেন্টের ক্ষেত্রে তো তোমাকে এখানে রেনফোর্সমেন্ট দিতে হবে, এখানে দেওয়ার দরকার নেই, ওর কনসেপ্টটাই উল্টো। ওই কনসেপ্টে অ্যাকচুয়ালি এখানে কম্প্রেশনটা বেশি হওয়া উচিত, কিন্তু তা তো আমরা করছি না। তুমি কি দেখেছো কোনো জয়েন্টের ক্ষেত্রে বিমটা নিচের দিকে চেপকে গেল? তা হয় না, ইউনিফর্মিটি রাখা হয়। যেই কারণের জন্য ডিজাইন অফ দ্য টি বিম যেটা অ্যাকচুয়ালি স্যাগিং মোমেন্টের জন্য করা হচ্ছে, সেইটুকু খালি এইখান থেকে এইটুকু পোর্শনের জন্য আসছে, যেটাকে আমরা এল নট নিচ্ছি। এই যে পোর্শনটা আছে, এই যে যেটাতে মাইনাস দিয়েছি, সেই পোর্শনের জন্য এই কনসেপ্টটা কাজে লাগবে না। কারণ কি ওখানে হগিং মোমেন্ট আসছে, যেহেতু ওখানে হগিং মোমেন্ট আসছে ওই পোর্শনটা কোড থেকে বাদ দেওয়া হয়েছে। দেখো এবার কোডে আসো, নোটটা পড়ো। নোট ওই যে 23.2 এর উপরে, ফর কন্টিনিউয়াস বিমস অ্যান্ড ফ্রেমস এল নট মে বি অ্যাজিউমড অ্যাজ 0.7 টাইমস দ্য এফেক্টিভ স্প্যান। এখানেও অনেক ব্যাপার আছে, এখানে বলেছে মে বি অ্যাজিউমড অ্যাজ, কারণ কি যদি এই ক্যালকুলেশন করে বার করতে হয় যে এইটুকু পোর্শন কতটা আছে, তাহলে জিনিসটা আরও কমপ্লিকেটেড হয়ে যাবে। দ্য কোড ইজ দেয়ার টু মেক দ্য থিং সিম্পল। এমনিতেই তোমরা পারছো না, বেন্ডিং মুভমেন্ট, শেয়ার ফোর্স ডায়াগ্রাম বার করতে জীবন বেরিয়ে যাচ্ছে, মোমেন্ট ডিস্ট্রিবিউশন বার করতে 99% ছেলে পারে না, তার মধ্যে যদি আবার এরকম বার করতে বলো তো কতটা লেন ধরে হগিং হয়েছে, তাহলে তো তোমাদের ক্যালকুলেশন হয়ে যাবে অনেক বড়। তাহলে কোডের কী কাজ? সেই জন্য সিম্পলিফাই করার জন্য এটা 0.7 বলেছে। এটা কিন্তু সব ক্ষেত্রে 0.7 নাও হতে পারে, তুমি নিজে একটা চিন্তা করো। এই যে বিমটা আছে এর এই পোর্শন এবং এই পোর্শন পড়েছে, পড়ার পরে তুমি বলতে পারো এল নট ইজ ইকুয়াল টু 0.7 ইন্টু এল এফেক্টিভ। কিন্তু এটার ক্ষেত্রে খালি তো একটা পোর্শন পেলো আর একটা পোর্শন তো পাচ্ছে না, তা সেক্ষেত্রেও কি 0.7 হবে? কখনোই হবে না, ইট উইল নট বি 0.7, অন্যরকম হতে পারে। কিন্তু একটা অ্যাজিউম করে দেওয়ার জন্য বা এটা ধরে নেওয়ার জন্য, আমরাও যেমন ফ্যাক্টর অফ সেফটি 1.5 ধরে নিয়েছি। কে বলেছে 1.5 হবে? এটা তো 1.6ও হতে পারে, 1.3ও হতে পারে, 1.2ও হতে পারে। একটা ধরে নেওয়া হয়েছে ফর হোমোজিনিটি, মানে যেন সমস্ত ডিজাইনের একটা কী বলে একটা সিস্টেমেটিক ওয়ে থাকে এবং সবাই যাতে সেম সিস্টেম ফলো করে। ফর দ্যাট রিজন উই আর অ্যাজিউমিং দ্যাট দ্য পয়েন্টস তোমার 1.5 হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি। কংক্রিটের ক্ষেত্রে দুটো 1.5 দিয়ে ভাগ করতে হচ্ছে, আর স্টিলের ক্ষেত্রে 1.15, যাই হোক। তো সেটা আমরা ধরে নিচ্ছি, কিন্তু সিমিলারলি এখানেও সিম্পলিটিসির জন্য বলে দেওয়া হয়েছে যদি কন্টিনিউয়াস বিম হয় তাহলে তুমি ধরে নাও যে এল নট ইজ ইকুয়াল টু 0.7 এল এফেক্টিভ। কেন? কারণ কি যদি এই কোশ্চেনটা করে যে কেন আমরা এল নট করছি, এল এফেক্টিভ নিয়ে কাজ করছি না, হোয়াই দ্য ফর্মুলা শোস এল নট, হোয়াই নট এল এফেক্টিভ, তুমি বলবে স্যার দেখুন আমরা যখন কন্টিনিউয়াস বিম মানে ড্র করব এবং তার যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করি তাহলে দেখা যায় কিছু কিছু পোর্শনে হগিং বেন্ডিং মোমেন্ট চলে আসে। বা আমাদের যে টি বিমটা আছে আমরা তো এটা স্যাগিং বেন্ডিং মোমেন্টের জন্য ডিজাইন করেই বলেছিলাম দ্য বিম ইজ এফিশিয়েন্ট অ্যান্ড এফেক্টিভ। এবার হগিং বেন্ডিং মোমেন্টের জায়গাতে তো আমার টি বিমের কনসেপ্টটা কাজে লাগবে না, যেই জন্য আমরা ওই পোর্শনটাকে দিচ্ছি বাদ। এবার কোড সিম্পলিফাই করার জন্য আমাদের বলে দিয়েছে যে এল নট ধরতে হবে 0.7 ইন্টু এল এফেক্টিভ। ব্যাস এইটুকু বললেই যথেষ্ট। আর যদি ড্র করে দেখিয়ে দিতে পারো তাহলে তো স্যার খুব খুশি হয়ে যাবে। এই হলো ঘটনা। দিস ইজ দ্য রিজন হোয়াই এল নট ইজ বিন টেকেন। আচ্ছা, তোমরা এবার বলতে পারো যে স্যার এখানে তো খালি কন্টিনিউয়াস বিমের কথা বলা আছে, তাহলে আইসোলেটেড বিমের ক্ষেত্রে কী হবে? আইসোলেটেড বিমের ক্ষেত্রে এল নট ইজ ইকুয়াল টু এল এফেক্টিভ হবে। তার কারণটাও জেনে নাও। ধরো এখানে এরকম একটা বিম আছে, এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করো। পুরোটাই স্যাগিং বেন্ডিং মোমেন্ট। এখানে কি কোনো হগিং বেন্ডিং মোমেন্ট হচ্ছে? ডু ইউ ফাইন্ড এনি হগিং বেন্ডিং মোমেন্ট হেয়ার? হগিং বেন্ডিং পুরো এফেক্টিভ লেন্থ জুড়েই, মানে এটা হচ্ছে এল এফেক্টিভ, পুরো এল এফেক্টিভ লেন্থ জুড়েই স্যাগিং বেন্ডিং মোমেন্ট হচ্ছে, যার জন্য আমরা টিবিমটা ডিজাইন করে এফিশিয়েন্ট আর ইকোনমি পাচ্ছি। সেই জন্য এল এফেক্টিভ ইজ ইকুয়াল টু এল নট হয় ফর কি আইসোলেটেড বিমস।
মানে আইসোলেটেড বিমের ক্ষেত্রে তোমাকে এল নট নিয়ে ভাবতে হবে না, সে আইসোলেটেড এল বিম হোক বা টি বিম হোক। যদি কন্টিনিউয়াস থাকে সেক্ষেত্রে তোমার মাথায় আর একটা কনসেপ্ট রাখতে হবে যে আমাকে এল নট বার করার জন্য 0.7 ইন্টু এল এফেক্টিভ করে বের করে নিতে হবে, ব্যাস দ্যাটস ইট। আশা করি কনসেপ্টটা দিতে পারলাম। এবার আর একটা কনসেপ্টে আসবো। হোয়াট ইজ দ্য কনসেপ্ট? দ্য কনসেপ্ট ইজ ওয়াই বি এফেক্টিভ। এই একটা টি বিম আছে ভাই, সে আইসোলেটেডই হোক আর ইয়েই হোক, কন্টিনিউয়াসই হোক। এই টি বিমে এইটা হচ্ছে উইথ অফ দ্য ফ্লেঞ্জ বি। তাহলে যখন আমরা ফর্মুলা করছি বি এফেক্টিভ কেন করছি, একটা এক্সট্রা ফর্মুলা চলে আসলো। ইউ আর হ্যাভিং এক্সট্রা ফর্মুলা। বি এফেক্টিভ ফর্মুলা মনে রাখতে তো জীবন বেরিয়ে যায়, ছেলেপেলে পরীক্ষায় কোশ্চেনও আসে। একটা বড় ফর্মুলা, আইসোলেটের জন্য আলাদা, এল এর জন্য আলাদা, কন্টিনিউয়াসের জন্য আলাদা। এই বি এফেক্টিভ নিয়ে তো যা ঝামেলা, মেন ঝামেলা তো বি এফেক্টিভ নিয়ে। এল নট নিয়ে তো অত ঝামেলা নেই, সবাই মনে রাখতে পারবে ওটা যে এল নট ইকুয়াল টু 0.7 ইন্টু এল এফেক্টিভ। দ্যাট ইজ নট অ্যান ইস্যু। ফর্মুলাটা ঝামেলাটা হচ্ছে বি এফেক্টিভ নিয়ে। ভাই অত চারটা ফর্মুলা হয়ে গেল না? কী কী ফর্মুলা আবার একটু রিক্যাপিচুলেট করি। আইসোলেটেড এল টি বিমের ক্ষেত্রে এল নট ডিভাইডেড বাই এল নট বাই বি প্লাস 4 প্লাস বি ডাব্লিউ। যদি এটা আইসোলেটেড এল বিম হয়ে যায় তাহলে 0.5 এল নট ডিভাইডেড বাই এল নট বাই বি প্লাস 4 প্লাস বি ডাব্লিউ। এইটা অথবা বি, এই দুটোর মধ্যে যেটা কম, এইটা অর বি। এটা হচ্ছে আইসোলেটেডের ক্ষেত্রে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে সিমিলারলি তোমার কী হবে, এল নট বাই 6 প্লাস বি ডাব্লিউ প্লাস 6 ডিএফ। এটা এল নট বাই 3 প্লাস বি ডাব্লিউ প্লাস 12 ডিএফ, 12 3 ডিএফ। এটা হচ্ছে টি, এটা হচ্ছে এল এর ক্ষেত্রে। তার মানে চারটা ফর্মুলা এক্সট্রা চলে আসলো। তো দেখো কেন এটা করতে হলো কোডকে। থ্রিডি ড্র করতে হবে, অতটা হয়তো ভালো হবে না। এই হচ্ছে টি বিমটা, একটু আমি আইসোলেটেড ভিউ ড্র করলাম, ঠিক আছে? ঠিক আছে, টি বিম, এটা টি বিমে এখানে তোমার ইয়ে আছে। তো সে ফর এক্সাম্পল দিস ইজ ইউর নিউট্রাল অ্যাক্সিস। এখানে এইভাবে তোমার হচ্ছে স্ট্রেস ডায়াগ্রামটা কাজে দিচ্ছে। ধরো এটা মোটামুটি বোঝালাম, অত ভালো করে হয়নি। দাঁড়াও, এই ধরো হচ্ছে তোমার স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম। কম্প্রেশন হচ্ছে, সিমিলারলি ওই দিকেও কম্প্রেশন থাকবে। এটা হচ্ছে মাঝখানে এই কম্প্রেশন, এটা বুঝতে পারলে তো? এই যে যেটা তোমার প্রথমে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হয়, তারপরে প্যারাবোলিক হয়, ওই জিনিসটা, যেটা এই যে নর্মাল বিমের ক্ষেত্রে এরকম করে আমরা ড্র করতাম। এই যে এই বিমটা ছিল না, এই বিমের ক্ষেত্রে আমরা কি, এখানে যদি নিউট্রাল অ্যাক্সিস হতো তাহলে আমরা এরকম ড্র করতাম না, এই নিয়ে এই, সরি এটা নামলো, নেমে তারপর এটা প্যারাবোলিক হলো, এটা হচ্ছে 0.45 এফসিকে, ওই জিনিসটা। এটা মানে 3D পিকচারে এরকম ড্র করছে, এটা এখানে হলো। কিন্তু এই জিনিসটাই
এন্ডগুলোতে এরকম হবে না। কেন হবে না বলছি, কিন্তু হবে না। কি হবে? ওটা হয়ে যাবে ছোট। ধরো এইটুকু হলো, বুঝতে পারছো? আমি পিকচারটা তো ভালো করে ড্র করতে পারছি না, এরকমভাবে আসবে। মানে মানে আমার বক্তব্যতে যত আমি এন্ডের দিকে যাচ্ছি তত এই স্ট্রেস ডায়াগ্রামের ভ্যালুটা কমছে এবং ছোট হতে থাকছে। ইট ইজ গেটিং রিডিউসড। এই জায়গাটা হচ্ছে ছোট, এইটুকু হবে। মানে এখানে আছে 3D পিকচার, তো এটা ড্র করা আমার অসুবিধা। মানে আমার বক্তব্য হচ্ছে অ্যাট দ্য ওয়েব পোর্শন দ্য স্ট্রেস ডায়াগ্রাম ইজ ফুল, মানে এটা একদম 0.45 FCK। কিন্তু যত সাইডের দিকে আমরা যাচ্ছি তত এই ভ্যালুটা ছোট হয়ে যাচ্ছে, স্ট্রেস ব্লকটাই ছোট হয়ে যাবে। কি হলো? অ্যাট দ্য এন্ড দ্য স্ট্রেস ব্লক এরিয়া রিডিউসেস। কেন রিডিউসেস হয়? ভেরি ইম্পর্টেন্ট কারণ। দেখো, তুমি মনে রাখবে এই যে ডায়াগ্রামটা এসছে, স্ট্রেস ব্লক ডায়াগ্রামটা, এটা কিন্তু স্ট্রেন ডায়াগ্রামের থেকে এসছে। যখন আমি তোমাদের ফার্স্ট ক্লাসটা করিয়েছিলাম তখন দেখবে প্রথমে আমি স্ট্রেন ডায়াগ্রাম ড্র করেছিলাম, তার রেসপেক্টে স্ট্রেস ডায়াগ্রাম এসছে। এই জায়গাতে স্ট্রেন হয় বেশি। মানে তুমি এটা নিজে চিন্তা করো, তোমার বাড়িতে ধরো বিম আছে, ঠিক আছে, তুমি স্ল্যাবের উপর হাঁটাচলা করছো, তোমার বাড়ির যে বিম আছে, যেখানে বিমের ওয়েবটা আছে, সেই জায়গাতেই সবচেয়ে বেশি স্ট্রেইন আসবে বা ডিফ্লেকশন হবে। যেখানে যত বেশি স্ট্রেন সেখানে তত বেশি স্ট্রেস, এবং সাইডগুলোতে স্ট্রেন আসবে কম। যেহেতু স্ট্রেনটা ওখানে কম আসবে, স্ট্রেস ব্লকটা কম আসবে। এবার এখানে স্ট্রেস ব্লকের ভ্যালুটা বেশি, এখানে স্ট্রেস ব্লকের ভ্যালুটা কম, তাহলে একটু অসুবিধা। এটা তো ক্যালকুলেট করা খুবই ঝামেলা। এবার এই যে শেপটা এখান দিয়ে আসছে, সেটা কি শেপে হবে কে জানে। সেটাকে একটা ইউনিফর্মিটি করে দেওয়ার জন্য, কি বললাম, একটা ইউনিফর্মিটি করে দেওয়ার জন্য কোড বলে দিয়েছি যে বিএফ নিয়ে নাও। বিএফ অবধি ধরে নাও ইউনিফর্ম আছে, বাকি জিনিসটা কনসিডারই করো না। বুঝতে পারলে আমার কথাটা? ইউনিফর্মিটি কনসিডার করার জন্য ধরে নাও যে বিএফ আছে, মানে এটা পুরোটা না নিয়ে বিএফ হচ্ছে ছোট হয়ে গেল। ধরো এটা হয়ে গেল বিএফ। বিএফ নিয়ে কন্টিনিউয়াস তুমি ধরে নাও 0.45 FCK আছে, তাহলে সিম্পলিফাইড হয়ে গেল। সেই কারণের জন্য এটা করে। এবার আমি 2Dতে তোমাদের দেখাচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা 3Dতে দেখালাম তো, এবার 2Dতে দেখো। এই হলো তোমার রেক্ট্যাঙ্গুলার বিম। 2Dতে দেখলে বুঝতে পারবে। পরীক্ষাতে যদি 3Dতে ড্র করাটা অসুবিধা হয়, স্যারকে বলো স্যার আমি 2Dতে করে দেখাচ্ছি রিপ্রেজেন্টেটিভ ডায়াগ্রাম, আমার তো বোঝানো নিয়ে কথা, আশা করি রাজি হয়ে যাবে। নাহলে 3Dতে ওরকম করে তোমাকে দেখাতে হবে। এই জায়গার স্ট্রেসটা হচ্ছে এরকম, এবং এই জায়গার স্ট্রেসটা হচ্ছে কম। তাহলে এটা কি হয়? এরকম করে এসে এরকম হবে, এরকম করে এসে এরকম হবে, কম্প্রেসিভ স্ট্রেস। এই জায়গার হোয়াই দিস ইজ হ্যাপেনিং, বিকজ স্ট্রেইন ইন দিস পোর্শন ইজ লেস, STRAIN, স্ট্রেইন ইজ লেস। এবং এই জায়গাতে কি হচ্ছে? ম্যাক্সিমাম স্ট্রেন পাওয়া যায়, ম্যাক্সিমাম স্ট্রেন। ম্যাক্সিমাম স্ট্রেন পাওয়ার জন্য স্ট্রেসটাও ম্যাক্সিমাম হচ্ছে, এবং এই জায়গাটা হচ্ছে স্ট্রেসটা কম, স্ট্রেনটা কম, এই জন্য স্ট্রেসটাও কম হচ্ছে। সেই জন্য কোড কি বললো? কোড বললো ভাই অত কিছু চিন্তা ভাবনা না করে তুমি পোর্শনটাকে কাট করে দাও, কাট করে দিয়ে পুরো পোর্শনটাকে সিঙ্গেল ধরে নিয়ে করো, তাহলে এই জায়গাটা পুরোটাই তুমি ধরে নিতে পারো ইউনিফর্মলি। কত পড়ছে? 0.45 FCK ধরে তুমি পুরো ডিজাইনটা করো। না হলে কি হতো? না হলে আবার এর জন্য আলাদা, এর জন্য আলাদা, এখানে একটা ইকুয়েশন আসতো, কোড সেটা দিত, তাহলে আর কোডের কোনো দরকার ছিল না। টু মেক ইট সিম্পলিফাইড ওরা ধরে, তাহলে এই জায়গাটা পোর্শনটা বাদ গেল, তার জায়গায় এই জায়গাটা আসলো, এরকম করে মোট কথা অ্যাডজাস্ট করে নিতে বলেছে। তো দিস ইজ দ্য রিজন হোয়াই বিএফ ইজ বিন ইন্ট্রোডিউসড। কেন যদি বলে তাহলে বলবা স্যার দেখুন, যেখানে বিমের ওয়েব থাকে, ইন দ্যাট পোর্শন ম্যাক্সিমাম লোড কামস। কি বললাম? ইন দ্য পোর্শন অফ দ্য ওয়েব অফ দ্য বিম ম্যাক্সিমাম লোডস কাম, and because of that maximum strain occur at this portion. Because of the strain, stress value is maximum there, so 0.45 FCK stress block is attained there. But at the end or at the adjacent part of the distant part, মানে যেটা দূরে আছে, at that portion strain value is not that much, so the stress block is also reduced. So there is a ununiformity বা ওটাকে বলা হচ্ছে abnormality, মানে একটা মানে there is no similarity between the stress block of the wave and the distant part. So to make it simplified, the code says take the value of BF throughout the beam
ইনস্টিড অফ বি এরকম করে বলবে, ইনস্টিড অফ বি টেক দ্য ভ্যালু অফ বিএফ অ্যান্ড consider the uniform stress distribution, then the calculation becomes simplified. That is why the BF has been introduced. এবার এরপরও অনেক ছেলে আমাকে বলবে স্যার আমি বুঝলাম না কেন ওয়েবের মধ্যে বেশি লোড আসে, এটা একটু আমাকে বুঝিয়ে দাও, আমি এটা কিছুতেই মানতে পারছি না। অনেকে তো ভিজুয়ালাইজ করে বুঝে গেছো, হ্যাঁ ওয়েবের মধ্যেই সবচেয়ে বেশি স্ট্রেন আসবে। অনেকে বলতে পারে না আমি বুঝতেই পারছি না, আমাকে বুঝান। তার জন্য দেখো স্যারও বলতে পারে তোমাকে ইন্টারভিউতে যে কী করে তুমি বললে ওয়েবের মধ্যে আসে, তুমি আমাকে বুঝাও। স্যারও পরীক্ষা এটা বলতে পারে যে তুমি যে বলছো আমি সবই বুঝতে পারলাম, বাট ইউ আর সেইং কি ওয়েবের মধ্যে ম্যাক্সিমাম স্ট্রেন আসে, ইউ প্রুভ ইট। তাহলে তুমি এরকম বলবে। স্যার দেখুন এটা একটা প্ল্যান, এরকম একটা প্ল্যান আছে, ঠিক আছে, এই প্ল্যানে এরকম ধরনের বিম আছে, আমি এই বিমটা কনসিডার করছি স্যার, দিস ইজ দ্য ওয়েব। এবার এটা তোমরা জানো না এবং আমি এটা বলতে চাইনি, এটা স্ল্যাব পড়লে তোমাদের বেশি ভালো হতো। এগুলো কিন্তু স্ল্যাব, হ্যাঁ, এবং এটা বিম, ঠিক আছে, বিমের ওয়েবটা আর কি। হ্যাঁ, লোড ডিস্ট্রিবিউশন যেটা হয় সেটা এভাবে হয়, এটা 45 ডিগ্রিতে থাকে, এরকমভাবে আসে, এর একটা খামের মতো আসে এইরকম, এটা হচ্ছে লোড ডিস্ট্রিবিউশন মেকানিজম, ঠিক আছে। ইন দিস ওয়ে দ্য লোড ফ্রম স্ল্যাব টু বিম আর ট্রান্সফারিং। তাহলে কি হচ্ছে, এই যে এইখানে এদিকেরগুলো এদিকে চলে আসছে, এই লোডগুলো, মানে তুমি এখানে হাতি ঘোড়া যা করো সব এই বিমটা নিবে, এবং তুমি এখানে যা করছো এই সাইডে এগুলো এ নিচ্ছে, ঠিক আছে, এদিকে নিচ্ছে। এটা যখন আমি স্ল্যাব পড়াবো তখন এটার কারণ আছে, সব কিছু বলবো, এমনি এমনি হয় না। হ্যাঁ, মানে এটা যে আমি করেছি এটা হাওয়ায় হয়নি, এটারও কারণ আছে এভরিথিং, বাট এখন সেটা সময় না যে কেন এই ওয়েতেই ডিস্ট্রিবিউশন হচ্ছে লোডের। হোয়েন আই টিচ ইউ দ্য স্ল্যাব আই উইল লেট ইউ নো, এরকম করে লোড ডিস্ট্রিবিউশন হচ্ছে। এবার তুমি দেখো এই বিমটার আমাদের এরিয়া অফ কনসার্ন, তো এই বিমের মধ্যে এগুলো কিউমুলেটিভ, মানে এখানকার যা লোড আছে এই যে এই পোর্শনটুকুর সেটাও এখানে এসে পড়ছে, এই যে পোর্শনটুকুর যা লোড আছে সেটাও এখানে এসে পড়ছে, এবং এই পোর্শনের যা লোড আছে সেটাও এখানে এসে পড়ছে। সিমিলারলি ফ্রম দ্য আদার সাইড অলসো এইখানটুকুর যা লোড আছে সেটা এখানে পড়ছে, এইটুকুর যা লোড আছে সেটাও এখানে পড়ছে, এবং সাইডের যেটা আছে সেটাও এখানে পড়ছে। তার মানে কিউমুলেটিভলি এই জায়গার ওয়েটটা বেড়ে যাচ্ছে। এখানে ধরো 1 আছে, এখানে ধরো 2 আছে, এখানে ধরো 3 আছে, তার মানে এইখানে লোড আসলো 1 + 2 + 3 = 6। সিমিলারলি এদিক থেকেও আসছে 6 + 6 12। কোনোভাবেই এই যে এইখানকার যে স্ট্রেন সেটা অন্য জায়গার থেকে বেশি হতে পারে না, অন্য জায়গার থেকে কম হতে পারে না, বেশি হবে এই জায়গার স্ট্রেনটা। যেহেতু এই জায়গার স্ট্রেনটা বেশি হচ্ছে লোড মেকানিজম কনসেপ্টের উপর বেস করে, সেই জন্য তুমি এটা ক্লিয়ারলি বলতে পারো যে এই জায়গাতে স্ট্রেনটা বেশি হয়। হ্যাঁ, it is clearly you can say that this portion of the web is having the maximum load because সমস্ত জায়গার লোডটা এখানে এসে আলটিমেটলি যাচ্ছে। সেই বিম থেকেই তো কলামে ট্রান্সফার হবে, মানে স্ল্যাব থেকে বিম, বিম থেকে কলাম, তো এই স্ল্যাবের লোডটা এখানে চলে আসছে, এটাও এখানে আসছে, এটাও এখানে আসছে, মানে সমস্ত সাইডের যত লোড এইভাবে এসে তারপরে ও নিচে চলে যাচ্ছে, সেই জন্য এখানে বেশি আছে। ব্যাস এইটুকু বললেই তোমার এনাফ। এবার কয়েকজন প্রশ্ন করতে পারো স্যার এই যে এইখানকার জায়গার যে লোডটা সেটা কোথায় যাবে, না এদিকে না এদিকে, ওটার জন্য এখানে একটা বিম থাকে, সেই বিমে যায়। সিমিলারলি এটার লোডটা এদিকে আসে, তো এইভাবে হয়। এটা স্ল্যাব যখন পড়াবো তখন ভালো করে বুঝতে পারবে কোন অ্যাঙ্গেলে যায়, কেন যায়, অন্যভাবে কেন ডিস্ট্রিবিউট হয় না, সমস্ত কিছু এর কারণ আছে, উইদাউট কারণে কিছু হয় না। তো এই কারণের জন্য এবার বুঝতে পারলে কেন, মানে যদি তোমাকে বলে বিএফ কেন নিচ্ছ, স্যার বলো স্যার এফেক্টিভ উইথ অফ ফ্ল্যাঞ্জ আমি এই কারণেই নিচ্ছি কারণ কি ওয়েব যে পোর্শনটা আছে সেই পোর্শনের স্ট্রেনটা বেশি হয়, এবং যত দূরে যাচ্ছি তত দূরে আমার স্ট্রেন কম হয়, মানে এখানে ম্যাক্সিমাম স্ট্রেন, এখানে মিনিমাম স্ট্রেন, এখানে হবে ম্যাক্সিমাম এই জায়গাটাতে, এবং এই পোর্শনটাতে হবে মিনিমাম। এবার যেহেতু স্যার এখানে ম্যাক্সিমাম স্ট্রেন হচ্ছে তাহলে এখানে ম্যাক্সিমাম স্ট্রেসও হবে, এখানে যেহেতু মিনিমাম স্ট্রেন হচ্ছে এখানে মিনিমাম স্ট্রেন হবে, কিন্তু আমার একটা ইউনিফর্মিটি দরকার ক্যালকুলেশন করার জন্য। ইউনিফর্মিটির জন্য আমরা বিএফ নিয়ে নিচ্ছি এফেক্টিভ উইথ, ধরে নেন ওটা একটু কম হতে পারে, তো এফেক্টিভ উইথ নিয়ে আমি থ্রু আউট
0.45 এফসিকে স্ট্রেস ব্লকের যে ভ্যালুটা আছে সেটা ধরে আমি ক্যালকুলেট করছি, সেই জন্য আমরা এফেক্টিভ উইথ নিই। যদি বলে কেন তুমি বলছো যে ওয়েব পোর্শনে ম্যাক্সিমাম স্ট্রেন হয়, তাহলে তুমি এই লোড ডিস্ট্রিবিউশনের মাধ্যমে তাকে দেখিয়ে দিতে পারবে যে দেখুন স্ট্রেন কিউমুলেটিভলি এখানে চলে আসছে লোডগুলো, সেই জন্য এই জায়গার স্ট্রেনটা সবসময় অন্য জায়গার স্ট্রেনের থেকে বেশি হবে। দ্যাটস ইট। ঠিক আছে, আজকে এইটুকুই থাক, কনসেপ্টটা ডাইজেস্ট করো। আশা করি অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট দিলাম, এগুলো কিন্তু ইন্টারভিউতে ধরবে ভাই। ঠিক আছে, ইন্টারভিউতে একটু কঠিন কোশ্চেন করলে আরসিসি থেকে এগুলোই হবে, মানে তুমি পড়ে গেলে ওইদিকে হাওয়াই লাগলো না যে কী কোশ্চেন করলো রে ভাই, এরকম ব্যাপার। ঠিক আছে, তো এগুলো জানো, কাজে দেবে। আর এর পরের দিন নিউমেরিক্যাল কোশ্চেন্স হোক বা ফর্মুলা দিয়ে কী করে বার করতে হয়, কোন জায়গাতে তোমাকে এমসিকিউতে ট্র্যাপ করতে পারে, সমস্ত কিছু আমি জিনিস পরের ক্লাসটাতে জানাবো। ঠিক আছে, আপাতত এটা এখানেই থাক। কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, আশা করি ভালোই লাগবে।